ডিম একে ডিম, ডিম দুগুনে মিম, 3 মিমে পচা ডিম। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলতেছে নীল। এমন সময় তার সামনে দিয়ে একটা মেয়ে যেতে লাগলো। নীলের মুখে এমন কথা শুনে মেয়েটা নীলের সামনে এসে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল নীলের গালে। নীল 2টা চড় খেয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, আরে ভাই, এই মাইয়া হুদাই হুদাই আমারে চর মারল কে? এই আপু, আপনি আমার গালে চর মারলেন কেন? চর মারবো না তো মধু খাওয়াবো তোমাকে? রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলা হচ্ছে, তাই না? আমি আবার কি বললাম? আমি তো শুধু এটাই বললাম যে ডিম একে ডিম, ডিম দুগুনে মিম, 3 মিমে পচা ডিম। এটা বলতে না বলতেই নীলের গালে আবার কষে 2টা চড় মেরে দিল মেয়েটা। চড় মেয়ে মেয়েটা বলতে লাগলো, আবার যদি এইসব বলছিস তাহলে এইখানে দোকান থেকে পচা ডিম এনে তোকে খাইয়ে দিব। না, আর বলবো না। আপনি প্লিজ চলে যান আপু। এখন চলে যেতেছিস, মনে রাখিস আর যদি কখনো তোর মুখ থেকে এই কথা শুনি তাহলে তোর এমন হাল করব যে আর কোনো দিন ডিম খাওয়ার যোগ্য হবি না তুই। এই বলে মেয়েটা চলে যেতে লাগলো। এদিকে নীল হাঁটা দিল বাড়ির দিকে। 3 রাস্তার মোড়ে আসতেই তার বন্ধু সিয়াম বলতে লাগলো, কিরে নীল, সকাল সকাল মিহিম আপুর হাতে মার খেতে কেমন লাগলো? আমি তো এটা ভিডিও করে পুরো কলেজ গ্রুপে ছড়িয়ে দিয়েছি। মানে তুই এসব কি বলতেছিস? আমি আবার কখন মিম আপুর হাতে মাইর খাইলাম? যতই চুরি করো না কেন, একদিন পূর্বে ধরা, সেদিন তোমার ইজ্জত চলে যাবে আমার হাতে পড়া। শালা, তোর ডায়লগ বাদ দিয়া আগে গ্রুপ থেকে ভিডিওটা ডিলিট কর, না হলে তোর কি হাল করব এটা একমাত্র আমি ছাড়া অন্য কেউ জানে না। আগে 500 টাকা দে, এরপর ডিলিট করতেছি। আর না দিলে থাক, বাকিটা পাশের বাসার মিম আপু দেখে নিবে। হা হা হা। শালা, সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আল্লাহ ভালো জানে। সকাল সকাল পকেট থেকে 500 টাকা চলে গেল। গ্রুপ থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তবে একটা কথা, সাবধানে থাকিস। মিম আপু আবার কবে কতক্ষণ তোকে ধরে ফেলে আল্লাহই ভালো জানে। আচ্ছা সিয়াম, একটা কথা বলতো, আমি তো সামান্য মাত্র একটা ছন্দ বলছিলাম, এতে করে এই মেয়েটা এত রেগে গেল কেন? রাগ করবে না তো তোকে আদর করবে? তুই যেটা বলেছিস ওটা ভালোভাবে একবার তোর মনকে জিজ্ঞেস করিস, তাহলে সব উত্তর পেয়ে যাবি তুই। যা এখন বাসা যা, বিকেলে দেখা হবে মাঠে। ঠিক আছে ভাই। নীল চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার বড় বোন রাইসা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতে যাবে এমন সময় রাইসা বলতে লাগলো, কি রে নীল, তুই আজকে মিমকে কি বলেছিস রাস্তায়? হায় আল্লাহ, এই মেয়েটা এখন বাসায় এসব বিচার দিয়েছে নাকি? আরে আপু, আমি তো কিছুই বলি নাই, সামান্য একটা ছন্দ বলছিলাম, এতে উনি আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিয়েছে। শুধু 2টা না, 2বার আমার গালে চড় মেরেছে। হ্যাঁ, সামান্য মাত্র চর দিয়েছে, এটাই তোর ভাগ্য। রাস্তাঘাটের পোলাপান তোকে যে পিটায় নাই এটাই অনেক। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, একটু পর মিম আসছে, তোর সাথে নাকি কি বোঝাপড়া করবে। তাহলে থাক, আমি আর আজকে বাসায় ঢুকবো না, এখন আমি যাই। এই বলে নীল দিল এক দৌড়। এক দৌড়ে চলে আসলো মিন্টু চাচার দোকানে। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, চাচা, 1 কাপ চা দেন তো। কি হয়েছে নীল, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে তোকে পাগলা কুকুর দৌড়ানি দিয়েছে। চাচা, আপন প্রাণ বাঁচা, এটা শুধু পাগলা কুকুর না, বাড়ির কুকুরনি। যদি একবার আমারে ভাগে পাই তাহলে মনে হয় পুরো চিকেন চাউমিন করে খাবে। তাই আমি এভাবে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। বা ভালো করছিস, এই নে তোর চা। নীল চা খেয়ে চলে গেল ওইখান থেকে। এইদিকে মিম নীলদের পাশে এসে দেখে নীল নেই, তাই রাইসাকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে রাইসা, তোর ছোট ভাই কই?
তোকে না বলেছিলাম সে বাসায় আসলে আমাকে একটা ফোন দিবি? আরে সে বাসায় তো দূরের কথা, তোর নাম শুনতেই দৌড়ে পালিয়ে গেছে। সারাদিন মনে হয় আর বাসায় আসবে না। এক কাজ কর, এখন তুই চলে যা, সন্ধ্যায় আসিস, হয়তো পেয়ে যেতে পারবি। ঠিক আছে, এখন আমি চলে গেলাম। মিম চলে গেল বাসায়। এদিকে নীল সোজা চলে গেল নদীর পাড়ে, বসে বসে ফোন টিপতেছে। এমন সময় সাব্বির এসে বলতে লাগলো, কিরে নীলু, তুই একা একা এখানে বসে আছিস কেন? আর গ্রুপে এসব কি দেখতেছি? সকাল সকাল নাকি তুই মিমাপুর কাছ থেকে 4টা রসমালাই খেয়েছিস? শালারা, কই তোরা আমার দুঃখে কান্না করবি আর সেখানে তোরা হাসাহাসি করতেছিস? তোদের একটা কপালেও বউ জুটবে না, দেখে নিস। আমাদের কপালে না জুটলেও আমি শিওর দিয়ে বলতে পারতেছি যে তোর কপালে ওই ডিম মানে মিমাপুই জুটবে, দেখে নিস। আর আজকে রাতের জন্য স্পেশাল কিছু আছে তোর জন্য। ফার্মেসি থেকে 2টা নাপা এক্সট্রা নিয়ে যাস, যাতে জ্বর চলে আসলে খেয়ে নিতে পারিস। মানে কি বলতে চাইছিস তুই? একটু খুলে বলতো। খুলে বলতে আমি বলতে চাইতেছি যে দেখে আসলাম মিমাপু তোর জন্য বড় একটা লাঠি রেডি করে রেখেছে। আমি আসার সময় জিজ্ঞেস করেছিল তোকে দেখেছি কিনা, আমি না করে দিয়েছি যে তোকে দেখি নাই। ভালো করেছিস। এখন একটা আইডিয়া দে, আমি রাতে কোথায় থাকবো? শোন, একটা আইডিয়া দেই। তুই আজকে বাসায় যাবি, রাতে তো মিম তোদের বাসায় ঢুকবে তোকে পেটানোর জন্য। তুই এক কাজ করবি। কি কাজ তাড়াতাড়ি বল, তাহলে এখনই গিয়ে শুরু করে দেই। এখন শুরু করলে হবে না, আমার কথা ভালোভাবে শোন। মিমাপু যখন তোকে পেটাতে যাবে তখন তুই মিমাপুকে থামিয়ে বলবি যে, মিমাপু, আমি তো তোমার সাথে ফাইজলামি করছিলাম, এখন যদি তুমি আমাকে পেটাও তাহলে একা পেটাতে হবে। পরে যখন মিমাপু বলবে ঠিক আছে, তখন তুই তোর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মিমাপুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে বসে পড়বি আর তার ঠোঁটের সাথে তোর ঠোঁট মিশিয়ে দিবি। এক কথায় বলতে গেলে লিপ কিস করবি। আচ্ছা একটা কথা বলতো, তুই আমার চলিশা খাওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিস কেন? আমাকে কি এত তাড়াতাড়ি মেরে ফেলতে চাস? একে তো সকালে একটা অঘটন ঘটেছে, এখন তুই বলতেছিস আমি তাকে লিপ কিস করব? হ্যাঁ, লিপ কিস করবি। এতে যদি 2-3টা মায়ের আর একটু বেশি খেতে হয় তাহলে খাবি। ডিম না মানে মিমাপুর ঠোঁটের কমল স্বাদটা তো পেতে পারবে। এখন তোর সিদ্ধান্ত, তুই নে, কারণ তুই ভালো করেই জানিস আমি সবসময় ভালো সিদ্ধান্ত দিই। ঠিক আছে, তাহলে এটা প্রয়োগ করে দেখি কি হয়। মায়ের যেহেতু খাইতেই হবে, আর একটু বেশি করে খাই, কি বলিস? এ তো এখন লাইনে এসেছিস, চল বাসায় যাই, যা হবার হবে রাতে। আর কি কি হয়েছে আমাকে জানিয়ে দিস, নাহলে আমি আবার টেনশন করব। তুই তো জানিস আমি তোর জন্য কতটা টেনশন করি। ভূতের মুখে রাম নাম, আজকে শুনলাম তোর মুখে তুই আমার জন্য টেনশন করিস। যাক ভালো, যাক ভালো কথা, টেনশন করা ভালো। চল এখন বাসায় যাই। এই বলে সাব্বির আর নীল চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কি রে, কোথায় গিয়েছিলি আর এত তাড়াতাড়ি চলে আসলি কেন? সারাদিন বাহিরে থাকবো নাকি বাসায় আসবো না? বাসায় তো আসবি বুঝলাম, কিন্তু তোর কপালে যে শনি লেখা আছে এটা তুই জানিস? আজকে মিম যে কি করবে তোর, এটা একমাত্র সেই জানে। ডিম না মানে মিমাপু আমার কি করবে এটা আমি দেখে নিব না? আর উনি আমার সিনিয়র আপু, তোমার মতো উনিও আমাকে একটু শাসন করতে পারে, তাই না? সমস্যা নেই, সিনিয়র বড় আপু। এই বলে নীল চলে গেল তার রুমে। এদিকে রাইসা মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, কি ব্যাপার, একটু আগেও এই ছেলেটা মিমকে ভয় পেয়েছে আর এখন সে কিনা বলছে একটু শাসন করবে। দেখা যাক রাতে কি হয়, ছোট ভাইটার জন্য আফসোস হয়। এই বলে রাইসাও চলে গেল তার রুমে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। এটা দেখে নীল একটু নড়ে চড়ে বসল। রাইসা গিয়ে দরজাটা খুলতেই মিম একটা লাঠি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। এটা দেখে নীল ভয় পেয়ে গেল কিছুটা, কিন্তু কিছুই পড়ল না। খাওয়া দাওয়া শেষ করি নীল চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর রাইসা আর মিম আসলো। রাইসা, তোর এখানে থাকার দরকার নেই। তুই বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে তোর রুমে চলে যা, প্রায় 1 ঘন্টা পর আসবি। এতক্ষণ তোর বাইকে আমি একটু সাইজ করে নিই।
ঠিক আছে, তবে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলিস না, পরে কিন্তু আবার তোকে পস্তাতে হবে। চিন্তা করিস না, তোর ভাই একদম ভালো থাকবে। রাইসা বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। এদিকে মিম তার হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে নিয়ে চলে আসলো নীলের কাছে। নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে পিচ্চি, তুই রাস্তায় আমাকে ওইসব বলেছিস কেন? এখন তোর কি হাল হবে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমাকে যেহেতু মারবে, আমার একটা শর্ত আছে। এই শর্তটা মানতে হবে তোমার। কি শর্ত বল? এই লাঠিটা এখানে রাখো, আর তুমি এখানে চোখ বন্ধ করে শুয়ে পড়ো। মানে তুই আমার সাথে কি করতে চাইছিস সেটা বল আগে। আরে কিছুই করব না, তোমাকে একটা সারপ্রাইজ দিব। এখন আমার কথা মতো চোখ বন্ধ করো। মিম চোখ বন্ধ করতেই নীল আস্তে আস্তে করে মিমের দিকে এগোতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীল মিমকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বিছানায় ফেলে দিতেই সাথে সাথে নীল মিমের উপর উঠে গেল। এটা দেখে মিম চিৎকার করতে করতে বলতে লাগলো, এই কুত্তা, আমার উপর থেকে নাম, তা না হলে কিন্তু তোর খবর আছে। তাড়াতাড়ি নাম বলতেছি। আমার কাজ আগে শেষ করি, শেষ করে এরপর নামতেছি। এই বলে নীল মিমের ঠোঁট জোড়া তার দখলে করে নিল। এদিকে মিম নীলকে বারবার চানোর চেষ্টা করতেছে, কিন্তু নীল ছাড়তেছে না। যখন মিম আর পারতেছে না, তখন সে নিজেও নীলের সাথে তাল মিলে লিপকিস করতে লাগলো। প্রায় 15 মিনিট পর নীল মিমকে ছেড়ে দিয়ে উঠে বসলো। মিম নিজের জামাটা ঠিক করে নীলের দিকে তাকালো। এদিকে নীল মাথা নিচু করে বসে আছে। কিরে, তুই এটা আমার সাথে কি করলি? সরি মিম আপু, আমি এটা করতে চাইনি আসলে। আর আসলে আসলে করতে হবে না, এখন উঠে দাঁড়া, তোকে একটু সাইজ করি। এই বলে মিম বিছানা থেকে নেমে হাতের লাঠিটা নিয়ে নীলকে পিটাতে লাগলো। এদিকে নীল ব্যথায় উহ আহ শব্দ করতেছে। প্রায় 10 মিনিট পেটানোর পর মিম নীলকে ছেড়ে দিল। এটা দেখে নীল বলতে লাগলো, পেটানো হয়ে গেছে নাকি আরও পেটানো বাকি আছে? যদি আরও পেটানো বাকি থাকে তাহলে বলেন, আমি নাপা এক্সট্রা খাবো না এখন। কুত্তা, ভালো হয়ে যা বলতেছি, আমি গেলাম এখন। আর শোন, লিপকিসটা দারুণ ছিল, মাঝে মধ্যে এসে এরকম খেয়ে যাব, চিন্তা করিস না। এখন থেকে আমার অত্যাচার সহ্য করার জন্য রেডি থাক। এই বলে মিম চলে গেল। এদিকে রাইসা নীলের রুমে প্রবেশ করতেই দেখতে পেল নীল দাঁড়িয়ে আছে। নীলকে দেখে একবার রাইসা ঘুরে ফিরে তাকালো আর বলতে লাগলো, আচ্ছা নীল, একটা কথা বলতো, আমি চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ তোর চিৎকারের আওয়াজ পাইনি। প্রায় 15-20 মিনিট পর তোর চিৎকারের আওয়াজ পেয়েছি। এর মধ্যে কি হয়েছে আমাকে একটু বলবি? আর তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? আপু, এসব বলা যায় না। আর আমাকে না জিজ্ঞেস করে তোমার বান্ধবীকে গিয়ে জিজ্ঞেস করো। সে তো তোমার ঘনিষ্ঠ বান্ধবী, সে তোমাকে সব বলে দেবে। আরে এই নাও লাঠি, এটা মিমাপুকে দিয়ে দিও, আর বইল যে কালকে আসার জন্য। এমন সময় আবার একটু টি20 খেলবো ওনার সাথে। রাইসা কিছু না বুঝতে পেরে চলে গেল নীলের রুম থেকে। এদিকে নীল ফ্রেশ হয়ে একটা নাপা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে রাইসা নীলের রুমে এসে দেখে এখনো ঘুমাচ্ছে। নীলকে ঘুমাতে দেখে বলতে লাগলো, কিরে নীল, আর কত ঘুমাবি? সকাল 10টা বাজে, এখন ওঠ, আম্মু ডাকছে খাবার টেবিলে যাওয়ার জন্য। নীল কোনো কথা বলতেছে না। এটা দেখে রাইসা নীলের কপালে হাত দিতে দেখতে পেল যে নীলের শরীর জ্বরে পুড়ে যাইতেছে। এটা দেখে রাইসা তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, আম্মু, দেখে যাও, নীলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এটা শুনে মিসেস রেহানা বেগম দৌড়ে চলে আসলো উপরে। নীলের রুমে এসে দেখে নীল শুয়ে আছে, কোনো কথা বলতেছে না, পুরো শরীর লাল হয়ে গেছে। কারণ নীলের যখন জ্বর আসে তখন এমন হয়। রাইসা, তোর আব্বুকে ফোন দিয়ে বল ডাক্তার নিয়ে আসতে। ঠিক আছে আম্মু, আমি বলছি এখনই। আর কালকে রাতে তো নীল ঠিকই ছিল, হঠাৎ এমন হলো কি করে বুঝতেই পারলাম না। আচ্ছা, আগে তুই যা, গিয়ে তোর বাবাকে ফোন দিয়ে বল আসার জন্য ডাক্তার নিয়ে। রাইসা চলে গেল তার রুমে। ফোনটা নিয়ে তারা আব্বুকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর তার আব্বু একজন ডাক্তার নিয়ে চলে আসলো বাসায়। নীলের রুমে সবাই বসে আছে, ডাক্তার চেক আপ করতেছে নীলকে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার বলতে লাগলো,
দেখুন, আপনার ছেলেকে হয়তো কালকে রাতে কেউ পিটিয়েছে, তাই এমন হয়েছে। এই ওষুধগুলো খাইয়ে দিন, 2-3 দিনের ভিতর ঠিক হয়ে যাবে। বলে ডাক্তার চলে গেল। নীলের আম্মু চলে গেল নিচে, নীলের জন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিতে লাগলো। এদিকে মিম সকালে খাওয়া দাওয়া করে রাইসাদের বাসার সামনে এসে কলিং বেল দিল। বেশ কিছুক্ষণ পর রাইসা এসে দরজা খুলো। রাইসাকে চিন্তিত দেখে মিম বলতে লাগলো, কিরে রাইসা, কি হয়েছে? তোকে এত চিন্তিত লাগছে কেন? কালকে নীলকে যখন তুই পিটিয়েছিস এরপর থেকে মনে হয় রাতে জ্বর এসেছে। এখন দেখ বেচারা কিভাবে শুয়ে আছে। ও আচ্ছা, তুই একটু নিচ থেকে আমার জন্য পানি নিয়ে আয় তো। আমি তোর ভাইকে 2 মিনিটে ঠিক করে দিতেছি। মানে তুই 2 মিনিটে ঠিক করবে কি করে? এটা তোর জানতে হবে না, তোকে যেটা বলেছি এটা কর। রাইসা আর কিছু বলল না, চলে গেল নিচে। এইদিকে মিম দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো নীলের কাছে। নীলের পাশে বসতেই নীল একটু দূরে সরে গেল। এটা দেখে মিম নীলের মাথার চুল ধরে টানতে টানতে বলতে লাগলো, কিরে, আমি বলেছি বলে এইখান থেকে চলে গেলি কেন? এখন দেখ কি করি তোর। এই বলে মিম নীলের চুলগুলো ধরে টানতে টানতে একেবারে নিজের কাছে নিয়ে আসলো। নীলের ঠোঁটজোড়ার সাথে মিম তার ঠোঁটজোড়া এক করে দিল। এটা দেখে নীলের চোখ বড় বড় হয়ে গেল। নীল চানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মিম নীলকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, রাতে রেডি থাকিস, তোর অবস্থা খারাপ করে দিব, যাতে কালকের মধ্যে তুই সুস্থ হয়ে যাস। ডিম আপু মানে মিম আপু, প্লিজ এমন করবেন না, আমি এখনো পিচ্ছি, প্লিজ এমন করবেন না আমার সাথে। কি বললি তুই কুত্তা? আমাকে আবার ডিম বলেছিস? এই বলে মিম রাগে আবারও নীলের গালে চর বসিয়ে দিল 2টা। চরের শব্দটা একটু জোরেই হয়েছে। দরজার বাহিরে দাঁড়িয়েছিল রাইসা। চরটা স্পষ্ট শুনতে পেয়েছে সে, তাই তাড়াতাড়ি করে দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, এই মিম, দরজা খোল তাড়াতাড়ি। তুই আমার ভাইয়ের সাথে কি করছিস? তাড়াতাড়ি দরজা খোল। আর একবার যদি তোর মুখ থেকে ডিম শব্দটা বের হয় তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই বলে মিম রাগে গজগজ করতে করতে বিছানা থেকে উঠে চলে গেল দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে রাইসা তাড়াতাড়ি দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। মিমকে যেই কিছু বলতে যাবে এমন সময় মিম ঘর থেকে বের হয়ে চলে গেল। কি রে নীল, চরের শব্দ শুনলাম, তোকে মেরেছে নাকি চরটা? আমাকে মারবে না তো আর কাকে মারবে? এটা তোমার বান্ধবী নাকি একটা শেওড়া গাছের পেতনি? যখন খুশি তখন আমার গালটা লাল করে দেয়। আর বলিস না, মিম একটু রাগী, সে যখন যাকে খুশি সব করতে পারে, আবার আগলেও নিতে পারে। হুম, দেখেছি দেখেছি কেমন আগলে নেয়। এখন যাও তো, আমি একটু ঘুমাবো। রাইসা চলে যেতে নীলও ঘুমিয়ে পড়ল। বিকেলে নীল ঘুমিয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। ঘুমো ঘুমো চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলতে লাগলো, কিরে শালা, আজকে একটা ফোনও দিলি না, আবার দোকানেও আসলি না, কি হয়েছে তোর? আর বলিস না, কালকে রাতে আমাকে বেধরম মাইর দিয়ে এখন বিছানায় শুয়ে রেখেছে, উঠতেও পারছি না বিছানা থেকে। ও আচ্ছা, এই কথা, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন তুই আসতে পারবি নাকি আমি আসবো তোর বাসায়? তোর আসতে হবে না, আমি আসতেছি একটু পর। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। রাখলাম এখন। এই বলে সিয়াম ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নীল বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে, গেট দিয়ে বাহিরে যেতে যাবে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, কি রে, এই সময় কোথায় যাইতেছিস তুই? এই তো আম্মু, বাহিরে যাইতেছি একটু, ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই একটু ঘুরে আসি। তাড়াতাড়ি আসিস কিন্তু, এমনিতেই তোর শরীর ভালো না। নীল আর কিছু না বলে চলে গেল বাহিরে। হাঁটতে হাঁটতে সোজা চলে আসলো চায়ের দোকানে। এসে দেখে তার সব বন্ধুরা বসে আছে। নীলকে দেখে সিয়াম বলতে লাগলো, ওই তো শালা ডিম থেরাপি খেয়ে এসে এখন চা খাবে। কি রে, ডিম আপুর থেরাপিগুলো কেমন হয় রে? একদম অসাধারণ, যেই খাবে সেই হয়তো আগামী 1 মাস হাসপাতাল থেকে আসতে পারবে না। আচ্ছা, তোকে এত কম ডোজ দিল কি করে? ওই দিন তো দেখলাম হাসান ভাইকে এমন থেরাপি করেছে, হাসান ভাই এখন বের হলে মুখে মাস্ক পরে বের হয়।
আমি নিজেও জানি না আমাকে কেন কম দিয়েছে, তবে এটা বলতে পারি ডিম বললে আপু অনেক রেগে যায়। রাগ গাল দুইটা টসটসে টমেটোর মতো লাল হয়ে যায়। তখন যে একটা কিস করতে ইচ্ছে করে, ইস কিস। শালা লুচ্চা, তোর ক্যারেক্টার ঠিক কর। মেমাপু তোর বোনের বয়সী, আর তুই বলতেছিস তাকে নাকি তুই কিস করবি? করলে সমস্যা কি? আর এখন জুনিয়র সিনিয়র কোনো সমস্যা নেই, বাসর রাতে বিড়াল মারতে পারলেই চলে। নীলের কথা শুনে সবাই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে গেল নীল। বেডরুমে বসে আছে, এমন সময় রাইসা এসে বলতে লাগলো, এই নীল, একটু দোকানে যা তো। এখন আবার দোকানে যাব কেন? দোকান থেকে ডিম নিয়ে আয়, এই নে টাকা। ঠিক আছে, যাইতেছি। এই বলে নীল সোফা থেকে উঠে মেন গেটের কাছে এসে দরজাটা খুলতেই দেখতে পেল মিমকে। আরে আপু, আপনি এই সময় এখানে কি করেন? এটা তোকে বলতে যাব কেন? আমি এখানে কি করি তার আগে তুই বল, এই সময় কোথায় যাইতেছিস? দোকান থেকে ডিম আনতে যাইতেছি। তুই আবার আমার সামনে এই নাম উঠিয়েছিস? এখন যে তোকে কি করবো আল্লাহ ভালো জানে। এটা শোনার পর নীল দিল এক দৌড় বাহিরে, তাকে আর খুঁজে পায় কে। এক দৌড়ে চলে গেল দোকানে, 2 হালি ডিম নিয়ে আবার বাসার সামনে চলে আসলো। পকেটে হাত দিয়ে দেখে ফোন নেই। এই রে, এখন কি করব? কলিং বেল দিলে যদি ডিম আপু না মানে মিম আপু দরজা খুলে, তাহলে তো আজকে আমি শেষ। এইসব ভাবতেছে, এমন সময় দরজা খোলার শব্দ পেল নীল। তাড়াতাড়ি লুকিয়ে পড়লো পাশে। এইদিকে মিম বাহিরে বেরিয়ে আসলো, আশেপাশে খেয়াল না করে চলে গেল তার বাসায়। নীল মনে মনে ভাবতে লাগলো, শালার একখান মাইয়া, এটা দেখতে তো পুরাই হট সেক্সি, কিন্তু এত রাগী মেয়ে আমার জন্মে দেখি নাই। এই বলে নীল তার বাসার কলিং বেল বাজাতে লাগলো। একবার বাজাতেই রাইসা এসে দরজা খুলে দিল। এই নে তোর ডিম, আর ওই ডিমকে যদি আমার রুমে ঢুকতে দিস তাহলে তোর খবর আছে, যখন তখন আমাকে চড় মারে। চর মারবে না তো কি করবে? তুই ওর নাম নিয়ে বাজে কথা বলিস কেন? আরে বাবা, আমি আবার কখন বাজে কথা বললাম? একটু আগে তুই বলেছিস ডিম আনতে দোকান থেকে, দরজা খুলতেই দেখি তোর বান্ধবী মিম দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করেছে কোথায় যাই, পরে আমি বলেছি ডিম আনতে। এটা শুনে আমার গালে চড় মেরেছে। এখন বলতো এখানে কার অপরাধ? আমি কি খারাপ বলেছি? খারাপ তো বলিস নাই। আচ্ছা যা এখন রুমে, আমি তোর জন্য একটু পর খাবার নিয়ে আসছি। নীল চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছে, এমন সময় তার দরজায় ঠক ঠক করার শব্দ পেয়ে নীল দরজা খুলতেই মিম নীলকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আস্তে আস্তে করে নীলের কাছে এগিয়ে আসতেছে আর বলতেছে, এখন বল ডিম, দেখি তোর কত বড় সাহস। না না, আমি ডিম বলবো না। হায় আল্লাহ, আমি তো ডিম বলে ফেলেছি, এখন কি হবে? এখন কি হবে মানে? এখন দেখ কি করি আমি। এই বলে মিম নীলের শার্টের কলার ধরে টেনে একেবারে কাছে নিয়ে আসলো। ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর লিপ কিস করার পর মিম সজোরে নীলের ঠোঁটে কামড় বসিয়ে দিল। নীল তাড়াতাড়ি মিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠোঁটে হাত রাখতেই দেখতে পেল ঠোঁট থেকে রক্ত পড়তেছে। এটা দেখে নীল বলতে লাগলো, আপু, তুমি কি রাক্ষস? এইভাবে কেউ লিপ কিস করে? দেখো তো, আমার ঠোঁট থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ, এখন কি করব আমি? কিছু করতে হবে না, আমার কাছে আয়, আমি ভালো করে দিতেছি এক্ষুনি। দরকার নেই, তোমার মতো ডাইনি মেয়ের কাছে যাই আবার ঠোঁটটা হারিয়ে ফেলি। আমি ডাইনি তাই না রে? এখন দেখ কি করি। এই বলে নীলকে দৌড়ানি দিতে নীল এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। দরজাটা বন্ধ করে বসে আছে। বাইর থেকে মিম বলতে লাগলো, দেখি তুই কতক্ষণ এই ওয়াশরুমের ভেতরে বসে থাকতে পারিস। আমি আজকে সারা রাত ওয়াশরুমের ভিতরে থাকবো, তুই যা খুশি করো, তবু আমি দরজা খুলবো না। ঠিক আছে, এই আমি তোর বিছানায় শুয়ে পড়লাম, দেখি তুই কখন বের হস। নীল দরজা তো লাগিয়েছি, কিন্তু তার তো ফোনটাই আনার মনে ছিল না। সময় কাটাবে কি করে? শিট, ফোনটা যদি সাথে নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। সারা রাত ওয়াশরুমে থাকলেও কিছুই হতো না, এখন যদি বাইরে যাই তাহলে ওই ডিম আপু আবার আমার ঠোঁটের উপর অত্যাচার করবে। এইসব ভাবতেছে নীল। দেখতে দেখতে কেটে গেল 30 মিনিট। মনে হয় 3 ঘন্টা পার হয়ে গেছে। এখন বাইরে যাই, দেখি মিম আপু আছে নাকি। এইসব ভাবতেছে, এমন সময় বাহির থেকে মিম বলে উঠল, আরে আরে, দরজা খোলার শব্দ পাচ্ছি দেখি। মাত্র তো 30 মিনিট হয়েছে, সারা রাত থাকবি তুই? মানে মাত্র 30 মিনিট হয়েছে।
হায় আল্লাহ, এখন আমি কি করব? বাইরে যাব নাকি এখানেই থাকবো? এসব ভাবতেছে নীল। এমন সময় রাইসার গলার স্বর শুনতে পেল বাহিরে। নীল তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে রাইসার পিছনে লুকিয়ে পড়ল। আরে আরে, কি হয়েছে নীল? এভাবে আমার পেছনে লুকিয়ে পড়েছিস কেন? তোমার বান্ধবী আমাকে যদি দেখে তাহলে কাঁচা চিবিয়ে খাইবে। প্লিজ আপু, তুমি কিছু বলো না, আমি এখানে লুকিয়ে থাকি। আরে পেছনে লুকিয়ে থাকলে কি হবে? আমি তো তোর পেছনে, সামনের দিকে তো কিছুই নেই। হ্যাঁ, আল্লাহ, আমার কপালটা কি দিয়ে লিখেছো? এই মেয়ে আমাকে তো ছাড়ার নামই নিচ্ছে না। মিম, এখন কোনো কিছু করিস না, আগে সুস্থ হোক, এরপর দুই বান্ধবী মিলে এমন মার দিব 10 বার চিন্তা করবে সে। তোমরা আমাকে আর সুস্থ করতেই পারবে না, আমি এই মরলাম। এই বলে নীল ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় মিম তার ঠোঁট জোড়া আবারও নীলের ঠোঁটের সাথে এক করে দিতেই নীল লাফ দিয়ে উঠে গেল নিচ থেকে। কিরে, তুই না বলে সুস্থ হবি না, এখন কি হবে সুস্থ হলি? আজকে তোকে ছেড়ে দিলাম, কালকে আবার ধরবো, রেডি থাকিস। রাইসা, এখন আমি যাই রে। ঠিক আছে, যা। মিম চলে গেল তার বাসায়। এদিকে নীল খাবার খেয়ে শুয়ে পড়ল বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরের দিন সকালে নীলের ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই রাইসা বলতে লাগলো, শোন নীল, আজকে তুই মিমের সাথে কলেজে যাবি, আমি আজকে কলেজে যাব না। আপু, আমি কি এখনো বাচ্চা নাকি যে আমাকে অন্য কারোর সাথে যাইতে হবে আঙুল ধরে? আমার এখন বন্ধু বান্ধব আছে, তাদের সাথেই আমি যাইতে পারবো। এত বেশি কথা বলিস কেন? তোকে যেটা বলেছি সেটা করবি। মিমের সাথে যাবি মানে মিমের সাথেই যাবি। ঠিক করে যাব, এখন খাবার দাও। নীল খাবার খেয়ে বাইরে আসতেই দেখতে পেল মিম দাঁড়িয়ে আছে। নীলকে দেখে মিম বলতে লাগলো, চল তাড়াতাড়ি কলেজে, আজকে একজনের হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে, সবাই অপেক্ষা করতেছে আমার জন্য। এসব করে কি পাও তুই মিম আপু, বলো তো আমাকে? কিছু পাই না, তবে এটা করা জরুরি, কারণ বাজে মানুষের চোখের নজরগুলো ঠিক হবে এটা করলে। তাই বলে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে সব ঠিক করতে হবে? এসব না করলে কেউ ঠিক হয় না। দেখিস না, সবাই সব সময় আমাকে ফোন দেয় সাহায্যের জন্য। একদিন তুমি অনেক বড় বিপদে পড়বে, সেই দিন দেখবো তোমাকে সাহায্য করার জন্য কে আসে। দেখিস, সবাই আমাকে সাহায্য করার জন্য আসবে, আমার বিশ্বাস আছে তাদের উপরে। তোমার বিশ্বাস নিয়ে তুমি বসে থাকো, এখন চলো। মিম আর নীল চলে গেল কলেজে। এদিকে নীল মাঠের বড় গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় দেখতে পেল মিম একটা ছেলেকে মারতে মারতে নিচে নিয়ে আসলো আর বলল, কি যেন বলেছিলি তাকে? রুম ডেট করবি? সে দেখতে হট সেক্সি মাল, তাই না? আজকে দেখ কি জিনিস সে। এই বলে মিম ছেলেটাকে পিটাতে পিটাতে রক্তাক্ত করে বলল। এটা দেখে সবাই ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই সবার ক্লাস শেষ করে বাসে চলে গেল। এইদিকে নীল তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় মিম আসলো তাদের কাছে। কি রে নীল, বাড়িতে যাবি না? তুমি বাড়িতে চলে যাও, আমার যাইতে দেরি হবে। সিয়াম, রাফি, আমাকে কি কিছু বলতে হবে এখানে? না আপু, কিছু বলতে হবে না, আমরা এখন চলে যেতেছি বাসায়। নীল, তুই মিমাপুর সাথে বাসায় চলে যা। এই তো ভালো ছেলে তোমরা। নীল, চল আমার সাথে। নীল রাগে দুঃখে চলে গেল বাসায় মিমের সাথে। বিকেলে ছাদে বসে নীল কথা বলতেছে পাশের বাড়ির একটা মেয়ের সাথে। এমন সময় পিছনে এসে মিম দাঁড়ালো। মিমকে দেখে মেয়েটা চলে যেতে নীল বলতে লাগলো, কি ব্যাপার, এখানে চলে গেল কেন? কেন চলে গেল বুঝিস না? পেছনে যে আমি এসে দাঁড়িয়েছি এর জন্যই চলে গেল। আর মেয়েটার সাথে তোর কতদিনের সম্পর্ক, আর কি কথা হচ্ছিল এভাবে হাতে হাত রেখে? কই, মেয়েটার সাথে কোনো সম্পর্কই নেই আমার। ওর হাতে কি যেন হয়েছিল, আমি ওইটা দেখে দিচ্ছিলাম। আমার কাছে মিথ্যা বলিস তাই না? তোর কি হবে বুঝতে পারছিস এখন? সত্যি সত্যি বলতেছি, ওই মেয়েটার সাথে আমার 15 দিনের সম্পর্ক, কিন্তু এখন মনে হয় আর সম্পর্ক রাখবে না। যেখানে তুমি আছো সেখানে সবাই ভয় পায়। এই তো বুঝেছিস। আর শোন, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর আগে আমার কথা 100 বার ভেবে নিবি, না হলে তোর কি খবর আছে, না হলে তো তোর খবর আছে সাথে ওই মেয়েরও। নীল আর কিছু বলল না, সোজা রুমে চলে গেল। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার আম্মু আসলো রুমে। কি রে নীল, কি করিস? কিছু না আম্মু, এই শুয়েছিলাম। তুমি হঠাৎ আমার রুমে কি করো?
এমনি দেখতে আসলাম। আজকে রাতে মিমের আম্মু আব্বু আসবে আমাদের বাসায়, কোনো দুষ্টামি করবি না এই বলে দিলাম। হঠাৎ ওনারা আসবে কেন? এমনি আসবে, ওনারা তো আমাদের খুবই কাছের আত্মীয় হয়ে উঠবে কিছুদিন পর। আজকে দাওয়াত দিলাম তাই আসতেছে। সব তো বুঝলাম, কিন্তু কাছের আত্মীয় হয়ে উঠবে কিছুদিন পর, এটার মানে বুঝলাম না। এটা পরে বুঝতে পারবি, এখন গেলাম আমি। এই বলে নীলের মা চলে গেল। এদিকে নীল কিছু বুঝতেছে না, হঠাৎ তার মা এই কথা বললো কেন, সামনে কি হতে যাচ্ছে এসব ভাবতেছে নীল। এমন সময় রাইসা আসলো তার রুমে। কি রে পিচ্ছি, কি করিস? এই তো আপু শুয়ে আছি, কিছু বলবে নাকি? না, কিছু বলবো না, তোকে দেখার জন্যই আসলাম। তুই কত বড় হয়ে গেছিস এটাই ভাবছি। মানে বুঝলাম না, কি বলতেছো তুমি? একটু আগেও আম্মু রহস্যময় কথা বলে গেল, আর এখন তুমিও বলতেছো। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? কিছুদিন পর জানতে পারবি, এখন জানার দরকার নেই। এই বলে রাইসা চলে গেল। এদিকে নীল তো ভেবে পাচ্ছে না ওরা কি বলতেছে তাকে। এসব ভাবতে ভাবতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় মিমের আব্বু বলতে লাগলো, নীল, কেমন আছো? তোমার পড়ালেখা কেমন চলে? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি, পড়ালেখাও ভালো চলতেছে। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টুকটাক কথা বলতেছে। এমন সময় নীল বলে উঠল, আম্মু, আমাকে একটা ডিম দাও তো। মিমের কথাটা বলতেই রাইসা চোখ বড় বড় করে নীলের দিকে আর মিমের দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। এদিকে নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা সে কি বলে ফেললো, এখন কি করবে? খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দরজাটা লক করে বিছানায় শুয়ে পড়ল, কানে হেডফোন লাগিয়ে। এদিকে রাইসা আর মিম বসে আছে তাদের রুমে। এমন সময় মিম বলে উঠল, রাইসা, তোর ভাইয়ের কি করব এখন বল তো? থাক, রাগ করিস না বান্ধবী, মাফ করে দে এবারের মতো। সে তো খাবার খাইতে চাইছে, তোকে ইচ্ছে করে বলেছে নাকি? ইচ্ছে করে বলে নাই তো কি হয়েছে? ইশারা করে বলতে পারতো, মুখ দিয়ে উচ্চারণ করলো কেন? আমি কিছুই জানি না, তোর জামাই লাগে, তুই যা ইচ্ছা কর গিয়ে, আমি কিচ্ছুই বলবো না তোকে। দরজা লাগিয়ে দিয়েছি, দরজা খোলা থাকলে কালকের মতো শাস্তি দিতাম, তাহলে তোর ভাই ঠিক হয়ে যাইতো। তোর যা ইচ্ছা কর, এখন আমি ঘুমাই, কালকে আবার কলেজ যেতে হবে। এই বলে রাইসা ঘুমিয়ে গেল। এদিকে মিমো ওইখানে না থেকে চলে গেল বাসায়। পরের দিন সকালে নীলের ঘুম ভেঙে গেল দরজা ধাক্কানোর শব্দে। ঘুম ঘুমো চোখে দরজা খুলতেই দেখতে পেল বাহিরে মিম দাঁড়িয়ে আছে। আরে মিম আপু, আপনি এই সময় এখানে কি করেন? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, কলেজে যাবি, 9টা বেজে গেছে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসতেছি একটু পরে ফ্রেশ হয়ে। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে যাইতে আমাকে আর আসতে না হয়। এই বেলে মিম চলে গেল নিচে। এদিকে নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে মিম, রাইসা আর নীল চলে গেল কলেজে। কয়েকটা ক্লাস শেষ করে মিম চলে আসলো নীলের ক্লাসের সামনে। এসে দেখে স্যার ক্লাস করাচ্ছে। মিমকে দেখে স্যার বলতে লাগলো, আর মিম এখানে কি করো? তুমি যাও, ক্লাসে যাও। স্যার, ক্লাস আর করবো না, ভালো লাগতেছে না। নীলকে একটু পাঠিয়ে দেন, তাকে নিয়ে একটু বাসায় যাব। নীল, যাও, তোমাকে ডাকছে। নীল রেগে চলে গেল বাহিরে। মেন গেট দিয়ে বাহিরে যেতে যাবে। এমন সময় মিম নীলকে আটকে বলতে লাগলো, এই তোর কি হয়েছে? এইভাবে রেগে আছিস কেন আমার উপর? আমি কি একবারও বলেছি আমি রেগে আছি, তাও আবার তোমার উপরে? বলিস নাই, কিন্তু তোর মুখ থেকে মনে হচ্ছে তুই আমার উপর রেগে আছিস। এখন বল, কেন রেগে আছিস তুই আমার উপর? তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? তুমি তো আমার আপুর বান্ধবী হও, তো আপুর বান্ধবীর মতো আচরণ করবা। এভাবে কিস করা, এটা করা, সেটা করা, এটার মানে কি বুঝলাম না। সময় হলে বুঝে যাবি, এখন চল। নীল আর কিছু বলল না। মিমের সাথে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আমি কই চলে এসেছি, আমাকে তো নিয়ে এসেছে মিম আপু। আমি তো ক্লাস করতেছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি টেবিলে। নীল ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় মিম এসে নীলের পাশে বসে যে নীলের হাতটা ধরতে যাবে, এমন সময় নীল উঠে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আরে মিম আপু, তুমি কখন আসলে এখানে? এই তো মাত্র এসেছি। আর তুই উঠে গেলি কেন? বস এখানে।
এখন বসে থাকলে চলবে না, আমার একটু কাজ আছে, আমি যাই। এই বলে নীল চলে গেল বাড়ির বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল সিয়ামকে। বেশ কয়েকবার রিং হতেই সিয়াম ফোনটা রিসিভ করলো। নীল কি রে, এই সময় ফোন দিলি যে? আর বলিস না, ওই ডিমের বাচ্চা মিমের জন্য বাসায় থাকতেই পারি না, যখন তখন আইসা অত্যাচার করে আমার উপরে। ও আচ্ছা, এই কথা। তা কোথায় আছিস তুই এখন? তোদের বাড়ির দিকে আসতেছি। ঠিক আছে, তাহলে আমাদের বাসায় চলে আয়, একসাথে আড্ডা দিব নে। ফারিয়া আর মা আসছে, মায়া এসেছে। ঠিক আছে, আসতেছি। চলে গেল সিয়ামদের বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, আরে মন্টু মিয়ার মুখ এত কালো হয়ে আছে কেন? মনে হয় মিম আপু উম্মা দিছে। ফারিয়া, মজা করে বাদ দে তো, এমনিতেই ডিমের প্যারায় আছে, আবার তুই মজা করতেছিস। মজা করবো না তো কি করব? ওই মিম তো কাউকেই হেসতে দেয় না তোর কাছে। আমরা যে তোর বান্ধবী লাগি এটা মনে হয় ভুলেই গেছে। আমি বুঝি না, ওই ডিম আমার থেকে এত সিনিয়র, সে আমার সাথে এমন করে কেন? আবার এই 2 বা 3 দিন ধরে অনেক অত্যাচার করতেছে। আচ্ছা এসব বাদ দে, চল রুমে যাই, গিয়ে আড্ডা দেই। মায়া সিয়াম বসে আছে ওইখানে। চল। ফারিয়া আর নীল চলে গেল রুমে। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাইসা ফোন দিয়েছে। নীল কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে মিম বলে উঠল, এই তুই কোথায় আছিস যে এখন তাড়াতাড়ি বাসায় আয়, 20 মিনিট সময় দিলাম। আমি এখন বাসায় যেতে পারবো না, ফোন রাখলাম। নীল যে ফোন রাখতে যাবে এমন সময় পাশ থেকে ফারিয়া একটু মজা করে বলতে লাগলো, আহ বেবি ফোন রাখো তো, রোমান্সের সময় সবাই ফোন দিয়ে বিরক্ত করে। ওরে নীলের বাচ্চা, এটার জন্য তুই বাসা থেকে বের হয়ে গেছিস তাই না? আজকে বাসায় আয়, তোর কি হাল হবে তুই নিজেও জানিস না। এই বলে মিম ফোনটা কেটে দিল। এইদিকে নীল রাগী চোখে ফারিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকে আমি বাসায় যাব না, তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। আজকে বাসায় গেলে হয়তো আমার মাথা মুন্ডু এক থাকবে না। আমার 2টা আন্ডা বাচ্চা নিয়ে মার্বেল খেলবে ওই ডিম আপু। আমরা তো চাই এটাই, তোর 2টা আন্ডা বাচ্চা নিয়ে মার্বেল খেলুক। তোকে কতবার বলেছিলাম আমার সাথে রিলেশন কর, আমার সাথে রিলেশন কর। আমার সাথে তো করলি না, রিলেশন করলি ক্লাসের সব চাইতে ভীতু মেয়ের সাথে। এখন দেখ সেও তোকে ছেড়ে গেছে, এদিকে মিম আপুও তোকে ধরছে। তো এখন রিলেশন কর, মানা করেছে কে? ওরে বাবা ফারিয়া, তুই ভুলেও এখন ওর সাথে রিলেশনে যাইস না। গেলে মিম আপু তোর শরীরের হাড্ডিগুলো এক করে রাস্তার পাগলা কুকুরকে খাইয়ে দিবে। আমি তো জানি, সব জেনে বুঝেও কি আমি নিজের পায়ে কুড়ান মারবো নাকি? এত কাঁচা খেলোয়াড় আমি না। শোন নীল, তোকে একটা ভালো পরামর্শ দেই, যদি মিম আপুর কাছ থেকে বাঁচতে চাস। তাড়াতাড়ি বল, কি পরামর্শ? তোকে এমন কিছু করতে হবে যেটা মিম আপু তোর কাছ থেকে কখনোই আশা করে না। এসব এমন কিছু বলতে কি করবে একটু বুঝিয়ে বল প্লিজ। এখন বাসায় গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবি। দরকার পড়লে বাহির থেকে খাবার কিনে নিয়ে যা। আগামী 3 দিন ঘরের দরজা খুলবি না, ফোন সবসময় চালু রাখবি। সিম খুলে ফেলে দিবি, নতুন ফেসবুক আইডি খুলবি। বাইরে থেকে কেউ ডাক দিলে দরজা খুলবি না। বাকিটা আশা করি তুই বুঝে গেছিস। সব তো বুঝলাম, কিন্তু আজকে রাতের খাবার তো খাইতে পারবো, কিন্তু সকালে কি খাবো? দোকান থেকে বিস্কুট আর রাতের খাবার নিয়ে যা, পরেরটা পরে দেখা যাবে। দরকার পড়লে সিয়াম তোর বাড়ির সামনে গিয়ে জানালা দিয়ে খাবার দিয়ে আসবে। ঠিক আছে, তো এখন আমি বাসায় যাই, গিয়ে দেখি ওই দিকের কি অবস্থা। আমার তো মনে হয় আমাকে আজকে সামনে পাইলে পুরো গিলে খেয়ে ফেলবে। চিন্তা করিস না, কিছুই করবে না, যা এখন। নীল চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কি রে, তুই মিমকে কি বলেছিস যে মিম কান্না করতে করতে তার বাসায় চলে গেছে? আর তোর হাতে এসব কি? আমি তো কিছুই বলি নাই, আর এসব কি তোমাদের না জানলেও চলবে। আর একটা কথা, আমাকে কেউ যাতে বিরক্ত না করে সেই দিকে খেয়াল রাখবে। এই বলে নীল চলে গেল তার রুমে। দরজাটা এমনভাবে বন্ধ করেছে হাজার ধাক্কালেও কেউ খুলতে পারবে না, একমাত্র দরজা ভাঙ্গা ছাড়া। সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় নীলের মা বলতে লাগলো, কি রে রাইসা, নীল আসে নাই কেন? ওর কি হয়েছে? জানি না তো আম্মু, কয়েকবার ডেকেও আসলাম, কোনো সারা শব্দ পেলাম না, হয়তো ঘুমিয়ে গেছে। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে নিজেই এসে খেয়ে নেবে। খাবার রেখে গেলেই হবে টেবিলে। আর মিম ওই সময় কান্না করতে করতে চলে গেছে কেন? ওর কি হয়েছে?
আমি জানি না, কিন্তু তোমার ছেলে মিমকে কি যেন বলেছে, এই কারণে মিম কান্না করতে করতে চলে গেছে। ও যা, আগে মিমকে ডেকে নিয়ে আয়। মেয়েটা হয়তো খাবার খায় নাই। মিম আসলে একেবারে খাবো সবাই। ঠিক আছে আম্মু, যাচ্ছি। রাইসা চলে গেল মিমদের বাসায়। কলিং বেল দিতেই মিমের আম্মু এসে দরজা খুলে দিল। আন্টি, মিম কোথায়? মিম তো সেই কখন রান্না করতে করতে এসে রুমে ঢুকে এই যে দরজা দিয়েছে, এরপর আর খুলে নাই। যাও তো মিমকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে আন্টি, যাচ্ছি। রাইসা চলে আসলো মিমের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, এই মিম, দরজা খোল। কি রে, দরজা খোল বলছি। মিম দরজা খুলতেই রাইসা মিমকে দেখে অবাক হয়ে গেল। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এই অবস্থা দেখে রাইসা বলতে লাগলো, কি রে, কি এমন হয়েছে যে তুই কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস? তোর ভাই আমাকে ভালোবাসে না, অন্য একটা মেয়েকে ভালোবাসে। আজকে তার সাথে রুম ডেট করতে গেছে, আমি স্পষ্ট শুনেছি। তুই মনে হয় পাগল হয়ে গেছিস। যে ছেলে ডিম নাম বলতেই ভয় পায়, সে ছেলে নাকি আবার রুম ডেট করতে যাবে। চল এখন আমাদের বাসায় খাবার খাবি। এখন যাব না রে, তুই চলে যা, আমার ভালো লাগতেছে না। চল বলছি, খাবার খেয়ে এরপর দেখছি নীলকে। এই বলে রাইসা মিমকে নিয়ে চলে গেল তার বাসায়। খাওয়া দাওয়া করে রাইসা আর মিম চলে আসলো নীলের রুমের সামনে। এসে দেখে নীলের রুমের দরজা এখনো বন্ধ। এটা দেখে রাইসা নীলকে ডাকতে লাগলো, এই নীল, দরজা খোল বলছি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দরজা খোল ভাই আমার। ভিতর থেকে কোনো সারা শব্দ আসতেছে না। বেশ কিছুক্ষণ ডাকার পর নীলও দরজা খুলল না। এদিকে নীল কানের ভিতর হেডফোন লাগিয়ে গান শুনতেছে আর খাবার খাইতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাইসার মিম চলে গেল তাদের রুমে। তুই এখানে ঘুমিয়ে থাক, কিছুক্ষণ পর আবার গিয়ে দেখে আসবো না দরজা খুলেছে নাকি। মিম আর কিছু বলল না, রাইসার সাথে শুয়ে পড়ল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। নীলের দরজার সামনে এসে পায়চারি করতেছে মিম, কিন্তু নীল তো নাছর বান্দা, সে তো দরজা খুলবেই না। দেখতে দেখতে সকাল পার হয়ে বিকেল হলো, বিকেল পার হয়ে রাত হলো। নীলের কোনো খোঁজ নেই। কিরে রাইসা, নীল তো আজকে একবারও নিচে আসলো না। ছেলেটার কিছু হয়ে যায়নি তো? আরে আম্মু, কিছুই হয়নি। তোমার ছেলে হয়তো আমাদের সাথে মজা করছে, ক্ষুধা লাগলে সুসুর করে বাইরে আসবে। তাই যেন হয়। এদিকে নীল শ্যামকে মেসেজ দিল। মেসেজগুলো ছিল এমন, মামা, ফারিয়ার প্ল্যান কাজে লেগেছে। আমার জন্য খাবার নিয়ে আয় হোটেল থেকে। আমি জানালা দিয়ে একটা রশি ফেলতেছি। ঠিক আছে, আমি 20 মিনিটের মধ্যে আসছি, এসে মেসেজ দিব তোকে। ঠিক আছে। নীল অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শ্যাম চুপি চুপি নীলের জানালার কাছে এসে মেসেজ দিতেই নীল একটা রশি ফেলল নিচে। খাবারগুলো বেঁধে দিতেই নীল আস্তে করে খাবারগুলো উপরে নিয়ে গেল। এদিকে যে শ্যাম গেট দিয়ে বাহিরে যেতে যাবে, এমন সময় পিছন থেকে মিম বলে উঠল, কিরে সিয়াম, তুই এখানে কি করিস? আসলে আপু, একটু নীলের সাথে দেখা করতে আসলাম, কিন্তু নীলের কোনো খোঁজই পাচ্ছি না। যেই ঘরে ঢুকতে যাব, পরে তোমার কিছু কথা শুনতে পেয়ে ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, এই কথা নাকি? নীলকে খাবার দিয়ে গেলি কোনটা? শ্যাম মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, ইয়ে না, মানে মিম আপু, তুমি নীলের সাথে এমন করো, তাই সে আর কি ঘরে বসে থাকে, মাঝে মধ্যে খাবার দিয়ে যাই। কাল থেকে খাবার দিবি না। কুত্তাটা একবার বাহিরে বের হোক, এরপর দেখাচ্ছি আমি মিম কি জিনিস। একটা সত্যি কথা বলো তো মিম আপু, তুমি তো আমাদের থেকে অনেক সিনিয়র, তাহলে নীলের সাথে এমন করো কেন? নীলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সো আমি তার সাথে এমন করব না তো কার সাথে করব? নীলের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে এটা নীল জানে না, আর তুইও কাউকে বলবি না। ঠিক আছে, এখন তাহলে যাই আমি। শ্যাম চলে গেল তার বাসায়। এইদিকে মিম চলে আসলো রাইসার রুমে। তোর ভাই আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, বাহির থেকে খাবার এনে দিয়ে গেছে সিয়াম। আচ্ছা রাইসা, তোর ভাইয়ের রুমের মেইন সুইচটা কোথায় রে? ওই রুমের মেইন সুইচ দিয়ে তুই কি করবি বুঝলাম না। ওই রুমের মেইন সুইচ দিয়ে ওর রুমের সব কিছু বন্ধ করে দিব, যাতে অন্ধকার হয়ে থাকে। যখন ওর ফোনের চার্জ বা কিছুই থাকবে না, তখন সুসুর করে বাচাধন বাহিরে আসবে। ঠিক বলেছিস তো, চল নিচ থেকে বন্ধ করে দিয়ে আসি।
এই বলে রাইসা আর মিম চলে গেল নিচে। নীলের ঘরে লাইন বন্ধ করতে নীল চমকে গিয়ে বলতে লাগলো, এবার কি করব? ফোনেও তো চার্জ নেই, আর অন্যান্য বাসাতে তো কারেন্ট আছে, আমাদের বাসায় কি হয়েছে? এসব ভাবতেছে এমন সময় দরজার বাহির থেকে মিম বলতে লাগলো, আজকে আমি তোকে খাবো এই অন্ধকার রুমের ভেতরে। অনেক দিন লাইট জ্বালানো থাকার কারণে কাউকে কিছু করতে পারি নাই, আজকে অন্ধকার পেয়েছি, আজকে তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এসব বলে মিম নীলকে ভয় দেখাচ্ছে। এদিকে নীল তো ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে আর ভাবতেছে, সত্যি কেউ আছে নাকি এই ঘরের ভিতরে? হে আল্লাহ, আমাকে বাঁচাইয়া নাও এই ভূতের থেকে। তো ওই ডিম আপুই ভালো আমার জন্য, মায়ের গোতা দিয়ে ও আমাকে আদর করে। এসব বলতেছে নীল। বেশ কিছুক্ষণ পর নীলের ফোনে চার্জও শেষ হয়ে গেল। এবার সে সত্যি ভয় পাইতেছে। এইদিকে মিম আর রাইসা দরজার বাহিরে বসে ভয় দেখাচ্ছে নীলকে। এবার মনে হয় দরজা খুলতেই হবে আমাকে, যা হবার হবে, গিয়ে দরজা খুলি এখন। এই বলে নীল দরজা খুলতেই দেখতে পেল মিম আর রাইসার হাতে দুইটা বড় বড় হকি স্টিক। এটা দেখে নীল সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। আরে রাইসা, তাড়াতাড়ি ধর তোর ভাইকে, অজ্ঞান হয়ে গেছে আমাদের দেখে। মিম আর রাইসা দুজনেই ধরে নীলকে বিছানায় শুয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরতেই দেখে মিম তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে নীল যেই উঠতে যাবে এমন সময় পাশ থেকে মিম একটা ছুরি নিয়ে বলতে লাগলো, একটু নড়াচড়া করলেই তোর গলা কেটে দেবো, মনে রাখিস। চুপচাপ শুয়ে থাকে এখানে, কোনো কথা যাতে না হয়। নীল আর কোনো কিছু বলল না, বিছানায় চুপচাপ শুয়ে থাকলো। এইদিকে মিম আস্তে আস্তে নীলের পুরো মুখে কিস করতেছে। নীল ভয়ে চুপসে জড়ো হয়ে শুয়ে রইল। এই জান, আমার কাছ থেকে 2টা দিন দূরে ছিলে, তুমি আমাকে অনেক কান্নাকাটি করাইছো। এখন দেখো তোমাকে আমি কিভাবে চিকেন কাবাব করে খাই, একটু ওয়েট করো জান। বলে মিম আস্তে আস্তে নীলের ঠোঁটজোড়া কামড়ে ধরে লেবুর মতো চুষতেছে। নীল কোনো রেসপন্স করতেছে না দেখে ছুরিটা আবার হাতে নিয়ে মিম বলতে লাগলো, এটার কাজ লাগাতে হবে না, কি রেসপন্স করবি? করতেছি তো। এই বলে নীল রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর লিপ কিস করতে মিম ছেড়ে দিয়ে আবার নীলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিমের চোখে পানি দেখে নীল কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি হলো, কান্না করো কেন মিমাপু? আমি কিছু করেছি? আচ্ছা, তুই কি কিছু বুঝিস না, নাকি বুঝেও না বোঝার ভান করিস? কি বুঝবো? কিছু না, এখন একটু আদর কর তো আমাকে। তোর যেইভাবে ইচ্ছা সেইভাবে কর, মানা করব না। তাহলে জামা কাপড় খুলে ফেলো, আমি আদর করতেছি। লুচ্চা, এত শখ কেন এইভাবে আমার এসব দেখার? তুমি তো নিজেই বলেছো যেভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে, তাই তো বললাম কাপড় খুলো, আমি অনেক ভালোভাবে আদর করে দিব। ঠিক আছে, এই নে খুলে দিয়েছি। মিম তার জামাটা খুলে ফেলল। ভিতরে কালো একটা বিড়া পড়া দেখে নীল লজ্জায় মাথা নিচু করে ফেলল। কি রে, আদর কর, খুলে দিয়েছি তো। নীল আস্তে আস্তে করে মিমের ঠোঁট থেকে শুরু করে বুকে পেটে সব জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কিস করার পর নাভির কাছে এসে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। এমন সময় মিম নীলকে একটানে তার বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, আজকে শুধু তুই আমার যা ইচ্ছা কর, আমি তোকে বাধা দিব না আজকে। এটা খুলে দে। না, ব্রা খুলতে হবে না, আমি অন্য কিছু করব না, আমি জাস্ট এইভাবেই আদর করব। তা না হয় বুঝলাম, কিন্তু তোর টুনটুনি তো দাঁড়িয়ে আছে, এটা সামলাবি কি করে? নীল তার টুনটুনির দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। সে কিছু না বলে মিমের ওপর শুয়ে পড়ল। এভাবেই কেটে গেল রাতটা। সকালে মিম নীলের কপালে গালে কিস ঠোঁটে কিস করে বিছানা থেকে উঠে জামাটা পরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে নীল এখনো ঘুমাচ্ছে। এটা দেখে মিম আর ডাক দিল না নীলকে। মিম চলে গেল রাইসার রুমে গিয়ে দেখে রাইসা বিছানায় শুয়ে আছে। এটা দেখে মিম বলতে লাগলো, কিরে এভাবে শুয়ে আছিস কেন? চল নিচে যাই, ক্ষুধা লাগছে, খাবার খাবো। আমার ভাইকে তো রাতে বেশ আদর করেছিস, আদরও করবি, ভয়ও দেখাবি, আবার মারবিও। তোর ভাইকে শাসন না করলে ঠিক হবে না। আর একটা কথা, আমি যে রাতে আদর করেছি তোর ভাইকে, এটা তুই দেখলে কি করে? দেখতে হবে না, তোর মুখের শব্দ শুনে বুঝতে পেরেছি কিছু একটা করেছিস। আচ্ছা বাদ দে, এসব তোদের পার্সোনাল ব্যাপার, যা ইচ্ছে কর, চল নিচে যাই। মিম আর কিছু বলল না, লজ্জায় লাল হয়ে রাইসার সাথে চলে গেল নিচে।
এদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই মনে মনে বলতে লাগলো, ইস রাতে কি করলাম আমি এটা। মিম আপু তো এত কাছে দেখতে পারবো এটা কখনোই ভাবতে পারি নাই আমি। যাক ভালোই হলো, একটু তো আদর পেয়েছি, কিন্তু মিম আপু হঠাৎ এমন করলো কেন? এইসব ভাবতে ভাবতে নীল চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোমরা বসে টিভি দেখো, আমি দেখে আসতে এসেছে। রাইসা দরজা খুলতেই দেখতে পেল তার আপু দাঁড়িয়ে আছে। তার আপুকে দেখে জড়িয়ে ধরে বলল, আব্বু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে চলো। রাইসা তার আব্বুকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় নীলের আব্বু বলে উঠল, মিম তোমার পড়ালেখার কি খবর? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ওহ আচ্ছা, রাতে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসবে আমাদের বাসায়। আমাদের তো বয়স হয়ে যাইতেছে, দাদাকে ডাক তো শুনতে হবে আমাদের, তাই না? আব্বু দাদা ডাক শুনতে হবে মানে বুঝলাম না, কি বলতে চাইতেছো তুমি? স্পষ্ট করে বলবে। এটা রাতের জানতে পারবি কি বলছি। নীলও কিছু বলল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। নীল তার রুমে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় মিম আসলো আর বলতে লাগলো, কিরে ফোনে কি দেখিস তুই এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে? কিছু দেখি না, এমনি দেখতেছিলাম। আচ্ছা শোন, এই পাঞ্জাবিটা পরে নিচে আসবে একটু পর। হঠাৎ পাঞ্জাবি পরে নিচে যাব কেন বুঝলাম না, কি হচ্ছে এই বাড়িতে? তোর কিছুই বুঝতে হবে না, যেটা বলেছি এটা করবি। ঠিক আছে এখন তাহলে যাও। মিম চলে গেল নিচে। এইদিকে নীল বসে বসে ফোন টিপতেছে। এমন সময় সিয়ামের ফোন কল। একবার রিং হতেই নীল ফোনটা রিসিভ করলো। কি রে শালা, তুই কোথায় আছিস রে? কয়েকদিন ধরে খোঁজ খবর নাই, একবারে নিরুদ্দেশ হয়ে গেছিস। আরে আমি নিরুদ্দেশ হই নাই, বাসায় মিম আপু আছে তো আমাকে বেশি বের হতে দেয় না। ও আচ্ছা, এখন 3 রাস্তার মোড়ে আয়, সবাই বসে আড্ডা দিতেছি আমরা এইখানে। ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, রাখলাম এখন। বলে নীল ফোনটা কেটে দিয়ে পাঞ্জাবিটা পরে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। নীলকে দেখে রাইসা বলতে লাগলো, কি রে, কোথাও যাচ্ছিস নাকি তুই এখন? সিয়াম ফোন দিয়েছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে যা, তবে একটা কথা, 12টার আগে যেন বাসায় পাই তোকে, না হলে কিন্তু আব্বু বকবে। তোকে বলেছে যে বাড়ির বাইরে না যেতে, তবুও দিচ্ছি। ঠিক আছে 12টার আগেই চলে আসবো। আর এই বলে নীল চলে গেল চায়ের দোকানে। সবার সাথে বসতেই রাফি বলতে লাগলো, সিয়াম, আমাদের মাঝে মনে হয় খুব শীঘ্রই কারো বিয়ে হতে চলেছে। ঠিক বলেছিস রাফি, আমারও এটাই মনে হচ্ছে। আরে কার বিয়ে হবে তাড়াতাড়ি বল, একটু নিজেকে প্রস্তুত করি। বিয়েতে বেশি করে খাইতে হবে তো নাকি? তা তো খাইতে হবে, কিন্তু কার বিয়ে হচ্ছে এটা ঠিক বলতে পারতেছি না। আর কয়েকদিন অপেক্ষা কর, জানতে পারবি কার বিয়ে হচ্ছে। তা তো অপেক্ষা করতেই হবে তাই না? নীল সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 11:30। এমন সময় নীলের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাইসা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাইসা বলতে লাগলো, নীল তাড়াতাড়ি বাসায় আয়, আব্বু রাগারাগি করছে, বলেছে এখনই বাসায় আসার জন্য। আচ্ছা আসিতেছি এখনই, রাখলাম। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময় রাফি সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিয়াম, মিমাপু তো মনে হয় নীলকে পুরো খেয়ে ফেলবে রে। মিমাপুকে দেখলেই মানুষ ভয় পায়, আর নীল তো এক রাতেই শেষ হয়ে যাবে। তা ঠিক বলেছিস, মিষ্টির টাকা রেডি রাখিস, মসজিদে মিষ্টি দিতে হবে, কারণ বাসরাতে যদি তাকে মেরে ফেলে তখন তো মিষ্টি বিতরণ করতে হবে। চল এখন বাসায় চলে যাই, রাইসা আপু ফোন দিবে বলেছে সকালে। চল। সবাই চলে গেল বাসায়। এদিকে নীল বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিল। নীল ভিতরে ঢুকতেই দেখতে পেল সবাই বসে আছে খাবার টেবিলে। নীল গিয়ে খাবার টেবিলে বসতেই তার মা সবাইকে খাবার দিতে লাগলো। খাইতে খাইতে নীলের আব্বু বলতেছে, নীল 15 দিন পর বিয়ে এই বাড়িতে। ও আচ্ছা আপুর বিয়ে নাকি? তাহলে তো ভালোই হলো, আপুর বিয়েতে অনেক মজা করতে পারবো। আমি কি একেবারেও নাম উল্লেখ করছি যে কার বিয়ে? তাহলে আব্বু কার বিয়ে?
তোর বিয়েটাও আবার মিমের সাথে। এটা শুনে নীল কাশতে লাগলো। এদিকে রাইসা তাড়াতাড়ি করে নীলকে পানি খাওয়াতে লাগলো। পানি খাওয়ানো শেষ হতেই নীল বলতে লাগলো, আব্বু আমার সাথে মিমাপুর বিয়ে, এটা কিভাবে হয়? মিমাপু তো আমার থেকে 5 বছরের বড়। বড় তো কি হয়েছে, আমি বিয়ে ঠিক করেছি, তোর বিয়ে হবে, বিয়ের জন্য রেডি থাক। আর শোন, কালকে সকালে একটা লিস্ট তৈরি করবি, কাকে কাকে দাওয়াত দিতে হবে সব কিছু। বিয়ে সাহেব 15 দিন পর ঠিক করেছি, বিয়েটা কেমন হলো বলেন? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এই 15 দিনে সব কিছু তৈরি করে ফেলতে পারবো। নীল বাবা, তোমার কি কি লাগবে আমাকে একবার বলবে, আমি সব দিয়ে দেবো। আমার মেয়েটা যাতে একটু সুখে থাকে, এটাই চাই। আমার কিছুই লাগবে না কিন্তু। কিন্তু কি বাবা? নীল যে কিছু বলতে যাবে এমন সময় মিম কটমট করে তাকালো নীলের দিকে। নীল আর কিছু বলল না। রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকালে সবাই লিস্ট করতে ব্যস্ত। এইদিকে নীল জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবতেছে, তার মানে সিয়াম, রাফি এবং বাকি সবাই জানতো আমার বিয়ে হবে মিমাপুর সাথে। শালারা আমাকে একবারও বললো না। ঠিক আছে, যেহেতু বিয়ে ঠিক করেছে আমিও একটু আদর করব, সিনিয়র হয়েছে তো কি হয়েছে। নীল আর কিছু না বলে চলে গেল নিচে। দেখতে দেখতে কেটে গেল 12 দিন। দুইটা বাড়ি বেশ সুন্দর করে সাজিয়েছে। নীল বসে আছে ছাদে। এমন সময় পিছন থেকে রাফি বলে উঠল, আমার বন্ধুকে মুরগি জবাই করতেছে রে, মুরগি জবাই করতেছে। আর মনে হয় একসাথে আড্ডা দেওয়া হবে না। নীল, তোর জন্য খুব কষ্ট হচ্ছে। খুবই তাড়াতাড়ি তোর 40টা খেতে পারবো। মিষ্টি এবং অন্যান্য জিনিস ব্যবস্থা করে রেখিস। ভালো করেছিস। বাসরাতে বিড়াল মারার সময় মিমাপুর চিৎকার শুনিস। দেখা যাবে কে চিৎকার করে। এই বলে সবাই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই চলে গেল নিচে। দেখতে দেখতে নীলের বিয়ের দিন চলে এসেছে। আজকে তাদের বিয়ে, সবাই আনন্দ করতেছে। এইদিকে নীলকে শেরওয়ানি পরিয়ে দিতেছে তার সব বন্ধুরা। মামা, বাসরাতে ভুলেও চিৎকার করিস না। চিৎকার করলে তোর জন্য আমাদের পুরুষ জাতি কলঙ্কিত হবে। চিন্তা করিস না, আমি চিৎকার করব না। চিৎকার করবে মিমাপু। এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই। নীলকে রেডি করে নিয়ে সবাই চলে গেল বিয়ে বাড়িতে। গেটে সবাই নীলকে আটকে রেখেছে। তারা 20,000 টাকা দাবি করতেছে। টাকা দিতেই সবাই গেট ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর নীল এবং তার বন্ধু বান্ধবরা স্টেজে এসে বসে পড়ল। তাদেরকে খাবার দিতেই সবাই খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করতেই কাজে এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় সকল নিয়মকানুন মেনে নীল আর মিমকে বিদায় জানিয়ে দিল সবাই। নীল মিমকে নিয়ে চলে আসলো বাসায়। গাড়ি থেকে নামতেই বরণ করে মিমকে ঘরে তুলে নিল। এইদিকে নীল তার বন্ধুদের সাথে চলে আসলো ছাদে। আর মাত্র 4 ঘন্টা বাকি। সিয়াম মিষ্টি বিতরণ করতে রেডি থাকিস। আর নীল চিৎকার করলে একটু জোরেই করিস, যাতে পুরো বাড়ি শুনতে পারে। চিন্তা করিস না, চিৎকার করলে জোরেই করবো, আস্তে করলে পুরুষ জাতি লজ্জায় পড়বে। ঠিক বলেছিস। এইসব কথা বলতেছে আর আড্ডা দিতেছে। দেখতে দেখতে রাত 2টা বেজে গেল। এমন সময় রাইসা আসলো ছাদে। নীলকে দেখে বলতে লাগলো, নীল, রুমে যা, মিম একা একা বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। যাইতেছি। এই বলে নীল চলে গেল রুমে। ভিতরে ঢুকতেই মিম এসে নীলের পা ধুয়ে সালাম করলো। আরে আরে, সালাম করতে হবে না, এখন আদর করি, চলো। আদর তো করবি, একটা কথা মাথায় রাখবি। এইভাবে আদর করবি যাতে আমি জোরে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে যাতে সবাই বুঝতে পারে পিচ্চির ভেতর শক্তি আছে। ঠিক আছে। এই বলে নীল মিমকে কোলে তুলে নিয়ে চলে গেল বিছানায়। আস্তে আস্তে করে মিমের ঠোঁট থেকে শুরু করে সকল জায়গায় কিস করতেছে আর একটা একটা করে ড্রেস খুলতেছে মিমের। সকল ড্রেস খোলার পর নীল মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিম আপু চিৎকার করার জন্য রেডি তো? দেখি তুই কিভাবে আমার মুখ থেকে চিৎকার বের করিস। এই শুনে নীল বাকিটা ইতিহাস। কয়েক মিনিট পরে মিম এমন জোরে চিৎকার করে উঠল, পুরো বাড়ির মানুষ ভয় পেয়ে গেল। যাক, বেশ ভালো জোরেই চিৎকার করেছে মেয়ে। সবাই তো কানাফুসা লাগিয়ে দিয়েছে। আমি এখন ঘুমাতে যাই।
এই কুত্তা, এত জোরে ভিতরে ঢুকাতে হয়? আস্তে আস্তে ঢুকালে কি হতো? তুমি না বলেছো জোরে চিৎকার করাতে, তোমাকে এখন করালাম। তাই বলে এত জোরে? এখন আস্তে আস্তে করব, চিন্তা করো না জান। যাক, অবশেষে মিম জোরে চিৎকার করেছে। নীল তো বেশ খুশি হয়েছে। এখন তারা তাদের কাজ চালিয়ে যাক। আমি বিদায় নিই। আজকের গল্পটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।